নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এবিটি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 থেকে যে এডুকেশনের সেটগুলো আছে তার মধ্য থেকে এসসি 151 নম্বর পেজের যে এডুকেশন সেটটি আছে সেখান থেকে যাবতীয় শর্ট প্রশ্ন উত্তর সলভ করব। এসএকিউ এমসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো, ব্রড প্রশ্ন এবং স্ট্যাটিস্টিক্সের অঙ্কগুলো আমরা প্লে লিস্ট তৈরি করে দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে দেখবেন এডুকেশন নোট বা শিক্ষাবিজ্ঞান নোট এবং স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান বলে দুটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে আপনাদের সুবিধা মতো প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবেন। বলে রাখি, অন্যান্য যে টেস্ট পেপার সলভের সেটগুলো রেডি করে দিয়েছি আমরা ইতিপূর্বে ইউটিউবে, ফেসবুকে, সেগুলোর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকেও দেখে নেবেন। বাংলা মিডিয়াম বা বাংলা ভার্সনে এটি হলো এডুকেশনের এবিটি এর শেষ সেট। আপনাদের নজরে যদি অন্যান্য সেট থাকে আমাদের অবশ্যই জানাবেন। তাহলে চলুন শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এমসিকিউ দিয়ে শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, শিখনের দ্বিতীয় স্তরটি হলো ধারণ বা সংরক্ষণ। উত্তর হচ্ছে এ নাম্বার। 2 নাম্বার, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক। মনোযোগের অভ্যন্তরীণ উদ্দীপকের কথা বলছে, যেহেতু অভ্যন্তরীণ বলেছে সেই জন্য হচ্ছে মেজাজ। উত্তর হচ্ছে এ নাম্বার। যদি বাহ্যিক উদ্দীপকের কথা বলতো তাহলে হতো আকার, গতিশীলতা, তীব্রতা। প্রশ্নটি যখন আপনারা অ্যান্সার করবেন একটু ভালো করে দেখে নেবেন অভ্যন্তরীণ না বাহ্যিক বলেছে। 2 নাম্বার, গ্যাগনের মতে শিখনের শেষ স্তর কি? গ্যাগনের যে 8 প্রকার শিখনের স্তর বলেছে, সর্বশেষ স্তর এবং সবথেকে কঠিনতম স্তর হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন। উত্তর হচ্ছে সি নাম্বার। আর প্রথম স্তর এবং সবথেকে সোজা স্তর হচ্ছে সংকেতমূলক শিখন। যদি এখানে সর্বপ্রথম এবং কাঠিন্যতার দিক থেকে সবথেকে সোজা স্তর আসতো তাহলে হতো সংকেতমূলক শিখন। এই প্রশ্নের জন্য উত্তর হচ্ছে সি নাম্বার, সমস্যা সমাধানমূলক শিখন। 4 নাম্বার, বুদ্ধি হলো শেখার ক্ষমতা। এই কথাটি কে বলেছেন? প্লেটো বলেছেন। উত্তর হচ্ছে এ নাম্বার। 5 নাম্বার, মানসিক শক্তিতত্ত্বের মধ্যে কোনটি থর্নডাইকের তত্ত্ব? থর্নডাইকের তত্ত্ব হচ্ছে বহু উপাদান তত্ত্ব। বহু উপাদান তত্ত্বে 7 রকম উপাদানের কথা বলেছে, তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার। আর দ্বি উপাদান তত্ত্ব হচ্ছে স্পিয়ারম্যানে। আপনাদের কিন্তু দ্বি উপাদান তত্ত্ব এবং থার্স্টনের বহু উপাদান তত্ত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 6 নাম্বার, রাজ্য তালিকায় যে দুটি ধারা শিক্ষা সংক্রান্ত সেগুলো হচ্ছে 11 নাম্বার এবং 12 নাম্বার ধারা। উত্তর বি নাম্বার। এখানে কিন্তু রাজ্য তালিকার কথা বলেছে, কেন্দ্রীয় তালিকাও কিন্তু আলাদা আছে। 3টি তালিকা আছে, রাজ্য তালিকা আলাদাভাবে, কেন্দ্রীয় তালিকা আলাদাভাবে এবং যৌথ তালিকা, রাজ্য এবং কেন্দ্র তালিকা। ভালো করে প্রশ্নটি পড়ে তারপর উত্তরটি করবেন। তাহলে রাজ্য তালিকায় 11 ও 12 নাম্বার ধারার কথা, ধারাতে শিক্ষার কথা আমরা পেয়েছি, তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার। 7 নাম্বার, 16, 8, 10, 11, 8, 10, 8, 14 স্কোরগুলোর মোট কি? মোট বা ভূমিষ্ঠক কি? আপনারা হয়তো জানেন ভূমিষ্ঠক বা মোট নির্ণয়ের সূত্রটি কি অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে। এইভাবে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলোর মধ্যে যেই সংখ্যাটা বেশিবার রিপিট হবে সেই সংখ্যাটি হবে নির্ণয় মোট। তাহলে দেখুন এখানে 8 কিন্তু 3বার রিপিট হয়েছে আর 10 কিন্তু 2বার রিপিট হয়েছে, তাহলে 8 যেহেতু 3বার রিপিট হয়েছে সেহেতু 8 হয়ে যাচ্ছে এই রাশিমালার মোট বা ভূমিষ্ঠক। উত্তর হচ্ছে ডি নাম্বার। 8 নাম্বার প্রশ্ন, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম। প্রাক প্রাথমিক শিক্ষালয়, এখানে যতগুলো শিক্ষালয় আছে মন্তেশ্বরী স্কুল হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষালয় শুধুমাত্র এখানে, তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার। মন্তেশ্বরী স্কুল একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়, প্রি স্কুল যেটাকে বলা হচ্ছে। 9 নাম্বার, 1986 সালের জাতীয় শিক্ষানীতির কোন অংশে সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়েছে? সাম্যের জন্য শিক্ষা, জাতীয় শিক্ষানীতি 1986-এ চতুর্থ অংশে বলা হয়েছে সাম্যের জন্য শিক্ষা, তাহলে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার। 10 নাম্বার, সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? সপ্তপ্রবাহের কথা মুদালিয়া কমিশন, যেটাকে আমরা মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন নামেও চিনি, সেখানে কিন্তু আমরা সপ্তপ্রবাহের কথা পেয়েছি, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার, মুদালিয়া কমিশন। আপনারা ভালোভাবে কিন্তু অন্যান্য নামগুলোও মনে রাখবেন, যে অন্যান্য নামেও কিন্তু প্রশ্ন আসতে পারে।
11 নম্বর, ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়? ভারতীয় শিক্ষা কমিশন মানে কোন কমিশন? কোঠারি কমিশন। কোঠারি কমিশন গঠন হয়েছে 1964 খ্রিস্টাব্দে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। এবং কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন তার রিপোর্টটি পেশ করেছিল কত সালে? 1966। এটা মনে রাখবেন, দুইভাবেই প্রশ্ন আসতে পারে। 12 নম্বর প্রশ্ন, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে কোন সংস্থা? উত্তর এ নাম্বার, NCERT। 13 নম্বর, ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের পার্থক্য। মানে সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মাঝখানে থাকে যে সংখ্যার যে গ্যাপটা থাকে সেটাকে বলা হচ্ছে ইন্টারভেল বা প্রসার বা ব্যবধান, যেটাই আমরা বলি না কেন, ইন্টারভেল, প্রসার, ব্যবধান, যে নামেই আসুক না কেন আপনাদের কিন্তু উত্তরটি ঠিক করতে হবে। তিনটি নামই মনে রাখতে হবে, প্রসার বা ইন্টারভেল, যেটা হলো আই, ছোট হাতের আই দিয়ে প্রকাশ করা হয়, আর কি বললাম, ব্যবধান। তিনটি নামেও আসতে পারে। 14 নম্বর, ইউজিসির প্রতিষ্ঠা কবে হয়? এখানে দ্বিমত থাকতে পারে, ইউজিসির কয়েকটি সন পাই আমরা। ইউজিসি অ্যাকচুয়ালি কাজ শুরু করেছিল স্বাধীনতার পূর্বে, 1945 খ্রিস্টাব্দে ইউজিসি কাজ শুরু করেছে। এখানে বিভিন্ন বই বিভিন্ন থাকতে পারে। কয়েকটা জিনিস চিন্তা করুন, ইউজিসি স্বাধীন ভারতের কথা যদি আমি চিন্তা করি, ইউজিসি প্রথম সবার সামনে আসে বা প্রস্তাবনার মাধ্যমে ইউজিসি সবার সামনে আসে হলো 1953 খ্রিস্টাব্দে। এবং 1956 খ্রিস্টাব্দে ইউজিসি অ্যাক্ট পাশ করে ইউজিসি তার কার্যকলাপ শুরু করে দেয়। এই প্রশ্নটি একটু দ্বিমত থাকতে পারে, অনেক বইয়ে 1953 আছে, কোনো বই 1956 আছে, কিন্তু অরিজিনাল ইউজিসি কাজ শুরু করে বা প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু স্বাধীনতার পূর্বে 1945 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটি আপনারা একটু ভালো করে বইয়ের মধ্যে দেখবেন। 1953 হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর ইউজিসি অ্যাক্ট হয়ে কাজ শুরু হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। এটা একটু আপনারা কনফার্ম করে নেবেন প্রশ্ন উত্তরটি। 15 নম্বর প্রশ্ন, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি কি? স্কিনার যে সক্রিয় অনুবর্তন দিয়েছিল সেটা হলো আর টাইপ অনুবর্তন, আর এস টাইপ অনুবর্তনটি কার? প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বে। প্যাভলভ কুকুর নিয়ে পরীক্ষা করেছে আর স্কিনার পরীক্ষা করেছে ইঁদুর নিয়ে। তাহলে এখানে কিন্তু উত্তর হচ্ছে আর টাইপ। সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা অপারেন্ট কন্ডিশনিং থিওরি হচ্ছে আর টাইপ অনুবর্তন। 16 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের জনককে? সক্রিয়, আবার একই রকমই প্রশ্ন চলে আসছে। সি নাম্বার হলো স্কিনার। এই যে উপরেই দেওয়া আছে স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তন, এইভাবে কিন্তু প্রশ্ন আপনারা পাবেন না। সক্রিয় অনুবর্তন নিয়ে পরপর দুটো প্রশ্ন একই রকমভাবে, এইভাবে কিন্তু পাবেন না আপনারা ফাইনাল পরীক্ষায়। ভালো করে পড়ে আসবেন, এত সোজা আসবে না। সোজাই আসবে ওভারঅল, কিন্তু এইভাবে আসবে না। 16 নম্বর কি বলছে? সক্রিয় অনুবর্তনের জনক হচ্ছে স্কিনার। উত্তর হচ্ছে সি নাম্বার। 17 নম্বর, কেন্দ্রীয় প্রবণতার সব থেকে নির্ভরযোগ্য উপাদান। এখানে কিন্তু নির্ভরযোগ্য বলেছে, সেই জন্য হচ্ছে গড়। সি নাম্বার উত্তর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার নির্ভরযোগ্য যদি আসে তাহলেই গড় হবে। কেন্দ্রীয় প্রবণতাগুলো কি? মিন, মিডিয়ান, মোড, তিনটা। এইভাবেও কিন্তু শর্ট প্রশ্ন আসে যে কেন্দ্রীয় প্রবণতাগুলো কি কি বা কয় ভাগে ভাগ করা যায়। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়, মিন, মিডিয়ান, মোড। গড়, মধ্যমান, ভূমিষ্ঠক। নির্ভরযোগ্য হচ্ছে গড়। আর কেন্দ্রীয় প্রবণতার দ্রুতগতির পদ্ধতি, দ্রুতগতির পদ্ধতি হচ্ছে ভূমিষ্ঠক বা মোড। কারণ আমরা দ্রুতগতির মাধ্যমে মোড কি করে বার করি? খালি দেখি যে সংখ্যাটি সব থেকে বেশিরভাগ থাকবে সেই সংখ্যাটাই হবে ভূমিষ্ঠক বা মোড। কিন্তু গড় বার করতে হয়, গড় বার করতে হলে সংখ্যাগুলোকে সবগুলোকে যোগ দিয়ে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, একটু বেশি কাজ করতে হয়। সেজন্য নির্ভরযোগ্য হচ্ছে গড়, আর দ্রুতগতির পদ্ধতি হচ্ছে ভূমিষ্ঠক বা মোড। 18 নম্বর প্রশ্ন, জ্যাক ডেলার কমিশনে কতজন সদস্য ছিল? 14 জন সদস্য ছিল। সি নাম্বার উত্তর। ডেলার কমিশনের প্রতিবেদনটি প্রকাশিত হয় কবে? প্রকাশিতর কথা বলেছে, প্রকাশিত হয়েছে 1996 সালে। আর ডেলার কমিশন গঠন করা হয়েছিল 1993 খ্রিস্টাব্দে, 1993-তে গঠন, আর প্রকাশ হয়েছে 1996। সর্বশিক্ষা অভিযান কার্যকরী কবে হয়? সর্বশিক্ষা অভিযান কার্যকরী বলেছে, যদি কার্যকরী হয় তাহলে 2001 সাল। আর সর্বশিক্ষা অভিযান চালু হয়েছে 2002 সালে। এই প্রশ্নটিও অনেক সময় কনফিউশনাল প্রশ্ন এসে যায়, আপনারা ঠিক করে প্রশ্ন উত্তর করবেন। সর্বশিক্ষা অভিযান গ্রহণ করা হয়েছিল 2001 সালে
এবং তা চালু হয়েছে 2002 সালে। এটাও একটু ভালো করে দেখে নেবেন বইতে। 21 নম্বর প্রশ্ন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরত্ব। উত্তর হচ্ছে ডি নাম্বার, অক্টেভ ব্যান্ড যন্ত্র দিয়ে আমরা বধিরত্ব মাপি। 22 নাম্বার প্রশ্ন, ব্রেল পদ্ধতি চালু হয় কবে? 1829 খ্রিস্টাব্দে। 1829 খ্রিস্টাব্দে ব্রেল পদ্ধতি চালু হয়। ডি নাম্বার উত্তর, লুইস ব্রেল তিনি ব্রেল পদ্ধতি চালু করেছিলেন। লুইস ব্রেল 1829 খ্রিস্টাব্দে ব্রেল পদ্ধতি চালু করেছেন। 23 নম্বর প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশন কবে গঠিত হয়? 1992 সালে। পিওএ সংক্ষেপে, পিওএ বা প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 সাল। 24 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 সালের কোন তারিখে প্রকাশিত হয়? 21 এপ্রিল। উত্তর হচ্ছে বি নাম্বার, 21 এপ্রিল জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়েছিল। তাহলে এমসিকিউ প্রশ্নগুলো এই অবধি হলো। এবার আমরা এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো উত্তর করব। এই প্রশ্নগুলো আমরা যেভাবে লিখে লিখে করে দিচ্ছিলাম সেইভাবেই আমরা দিচ্ছি। এসিকিউ টাইপের প্রশ্নগুলো শুরু করার পূর্বে আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটি হচ্ছে সর্বশেষ সেট এবিটি এর এডুকেশনের। আর এ বাদেও যদি আপনাদের নজরে কোনো সেট আসে, যতগুলো সেট আছে দেওয়া সূচিপত্রে, তা বাদেও যদি থাকে আমাকে একটু কাইন্ডলি জানাবেন। তাহলে চলুন শুরু করছি। 2-এর 1 নম্বর প্রশ্ন, মনোযোগের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 নম্বর, মনোযোগ একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া। 2, মনোযোগ পরিবর্তনশীল। আপনাদের আরেকটি কথা, ডেসক্রিপশন বক্সে অন্যান্য সেটের লিঙ্কগুলো পেয়ে যাবেন। AC20, 69, 103, তারপরে 120, 140 যে সেটগুলো আছে সব আমরা ইতিপূর্বে কিন্তু তৈরি করে দিয়েছি। তার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন একই রকমভাবে। 1-এর অথবা বুদ্ধির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 নাম্বার, বুদ্ধি হলো এমনই এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয়। আমরা আরেকটি বৈশিষ্ট্য দিয়েছি, বুদ্ধি এমন একটি মানসিক সামর্থ্য যা যথাসম্ভব অল্প সময়ের মধ্যে সমস্যা সমাধানে সহায়তা করে। 2 নম্বর প্রশ্ন, সহগতি সহগাঙ্ক কাকে বলে? যে সংখ্যামান দ্বারা দুটি পরস্পর সম্বন্ধযুক্ত চলরাশির পরিমাপ নির্ণয় করা হয় তাদের সহগতি সহগাঙ্ক বলে। 2-এর অথবা বুদ্ধির অভিক্ষা কি? বুদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত কৌশলগুলোকে বুদ্ধির অভিক্ষা বলে। কার বুদ্ধি কেমন তার জন্য যে কৌশল অবলম্বন করা হয় সেটিকেই বলা হচ্ছে বুদ্ধির অভিক্ষা। 3 নাম্বার, থার্স্টনের তত্ত্ব অনুযায়ী যে কোনো দুটো প্রাথমিক ক্ষমতার নাম লেখো। 60টির মধ্যে আমরা দুটো দিয়েছি। এন হচ্ছে সংখ্যা বিষয়ক ক্ষমতা আর ভি হচ্ছে বাচনিক ক্ষমতা, নিউমেরিক্যাল আর ভার্বাল যত সুন্দর। 4 নাম্বার, রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? কোনো জানা বস্তুধর্মী উদ্দীপকের প্রভাবে প্রাণী যে আচরণ করে তাকে বলে রেসপন্ডেন্ট। যেমন প্যাভলভের পরীক্ষায় খাদ্যবস্তু দেখে কুকুরের লালাকরণ। কোনো টক জাতীয় জিনিসের নাম দেখলে বা নাম শুনলে যেমন জিভে জল আসে, বা মিষ্টি, যে মিষ্টি পছন্দ করে মিষ্টি দেখলে জিভে জল আসে, ঠিক একই রকম। অথবা 4-এর অথবা, সক্রিয় আচরণ বলতে কি বোঝো? যে আচরণের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট উদ্দীপক থাকে না, যে কোনো উদ্দীপকের প্রভাবেই প্রাণী আচরণ করে তাকে সক্রিয় আচরণ বলে। যেমন স্কিনার বক্সের পরীক্ষায় ইঁদুরের খাদ্য গ্রহণ। 5 নাম্বার, কল্পিত গড় কি? কোনো বন্টনের স্কোরকে বা কোনো শ্রেণীর বন্টনের মধ্যবিন্দুকে ইচ্ছা অনুযায়ী গড় হিসেবে নেওয়াকে কল্পিত গড় বলা হয়। 5-এর অথবা, ভূমিষ্ঠক নির্ণয় সহজ সূত্রটি কি? ভূমিষ্ঠক বা মোড নির্ণয় সহজ সূত্রটি হচ্ছে মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস, এটা কিন্তু বিয়োগ চিহ্ন, 2 ইন্টু মিন। 3 গুণন মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। 6 নাম্বার, ITI ও IIT এর সম্পূর্ণ নাম কি? ITI হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আর IIT হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। বানানগুলো সঠিকভাবে কিন্তু লেখার চেষ্টা করবেন। আপনাদের যদি ইংরেজি বানান লিখতে অসুবিধা হয় অবশ্যই ইংরেজি উচ্চারণ করে সঠিক বানান দিয়ে বাংলায় লিখতে পারবেন, কিন্তু সঠিক হতে হবে বাংলা বানানটি।
আর বলে রাখি, এই ভিডিওর বা অন্যান্য ভিডিওর পিডিএফগুলো আমরা কিছুদিনের মধ্যে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। 6 অথবা এনসিইআরটি এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটি হচ্ছে সম্পূর্ণ নাম। 7 নাম্বার, 1986 সালের গঠিত শিক্ষানীতিটির নাম কি ছিল? চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। 7 অথবা, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝানো হয়েছে? নির্দিষ্ট বয়সের শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলেও অর্থনৈতিক, সামাজিক সমস্যা, দারিদ্রতা, অবহেলা বিভিন্ন কারণে যদি শিক্ষার্থীরা মাঝপথে পড়াশোনা থামিয়ে দেয় বা স্কুল ছেড়ে দেয়, এর ফলে তাদের কি হচ্ছে, শিক্ষা থেকে তারা দূরে চলে যাচ্ছে, শিক্ষার বাধা আসছে, এদেরকে বলা হচ্ছে বিদ্যালয়চ্যুত বা ড্রপ আউট শিক্ষার্থী। 8 নাম্বার, অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটি কি ছিল? প্রাথমিক বিদ্যালয়গুলোর মান উন্নয়ন করা, প্রয়োজনীয় ক্লাসরুম তৈরি, বসার সুবন্দোবস্ত, শৌচাগার নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা করা ইত্যাদি আরও বিভিন্ন ধরনের বিষয়গুলো ছিল কর্মসূচি, অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচি। মোট কথা, প্রাথমিক বিদ্যালয় চালানোর জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন হয় সব কিছুর ব্যবস্থা অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির মাধ্যমে নেওয়া হয়েছিল। 9 নাম্বার, 3Rs বলতে কি বোঝো? রিডিং, রাইটিং, অ্যারিথমেটিককে 3Rs বলে। বাংলাতেও আপনারা লিখতে পারবেন, পঠন, লিখন এবং গণিত। 9 অথবা, ডিআইইটি ডায়েট এর পুরো কথাটি কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, আপনারা এইভাবেও বাংলায় লিখতে পারেন অথবা ইংরেজিতেও লিখতে পারেন। ডায়েটটা হচ্ছে ডিএলএড বলা হতো, বা প্রাইমারি স্কুলের টিচার হওয়ার জন্য এই ডায়েটে ট্রেনিং নিতে হতো। টিচার্স এডুকেশন, এটা একটা সংস্থা। 10 নম্বর, প্রতিবন্ধী কাদের বলে? যে ব্যক্তির কোনো দৈহিক ও মানসিক ত্রুটির জন্য তারা স্বাভাবিক জীবন থেকে ব্যাহত হয় তাকে প্রতিবন্ধী বলা হয়। 11 নম্বর, মুক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। বলে দিয়েছি, 1 হীনমন্যতাবোধ দূর করে আত্মবিশ্বাস গড়ে তোলা। 2 নম্বর, বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলা। অথবা, আংশিক বধির শিশু কাদের বলা হয়? যেসব শিশু অল্প মাত্রায় শ্রবণ শক্তি আছে তাদের আংশিক বধির বলা হয়। যে কানে কম শুনে বা খুব কম শুনে তাদেরকে বলা হচ্ছে। 12 নম্বর, নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি ছিল? পেজ সেটিং স্কুল বা মডেল স্কুল। পেজ সেটিং স্কুল বা মডেল স্কুল। 13 নম্বর, স্কুল গুচ্ছ বা স্কুল জোট কি? কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকেই স্কুল গুচ্ছ বলা হয়। এই স্কুল গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল সমূহ। যেমন প্রাথমিক স্কুল কিন্তু আমাদের শিক্ষার্থীদের বাড়ির থেকে 1 কিলোমিটারের মধ্যে হতে হবে, এটা কিন্তু সরকারি নির্দেশনা আছে। প্রাথমিক স্কুলগুলো 1 কিলোমিটারের মধ্যে হবে, মাধ্যমিক স্কুলগুলো 3 কিলোমিটারের মধ্যে হবে। এইভাবে কিন্তু একটি এলাকায় যাতে এই সব ব্যবস্থাগুলো থাকে সেটাই হচ্ছে স্কুল গুচ্ছ। অথবা, শিক্ষাক্ষেত্রে 10+2+3 পরিকাঠামো। প্রশ্নটি এইভাবেও ছিল, আমি প্রশ্নটি ঠিক বুঝতে পারিনি কি জানতে চাওয়া হয়েছে এখানে, তা আমি দিয়ে দিয়েছি। তাও শিক্ষাক্ষেত্রে 10+2+3 পরিকাঠামোটি আমরা পেয়েছি জাতীয় শিক্ষানীতি 1986 সাধারণ শিক্ষা কাঠামো বলা হয় এটাকে। 1986 জাতীয় শিক্ষানীতিতে এই কাঠামোটি পেয়েছি, এটাকে সাধারণ শিক্ষা কাঠামো বলা হয় জাতীয় শিক্ষানীতির। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় কি বলা হয়েছে? সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে। সংবিধান চালু হয়েছে 1950 খ্রিস্টাব্দে, তার মানে 1960 খ্রিস্টাব্দের মধ্যে এই কার্যকলাপটা সম্পন্ন হওয়ার কথা বলা হয়েছিল। আমি যেটা লিখে দিয়েছি এটাই লিখবেন আপনারা। সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে। এটাই ছিল সংবিধানের 45 নম্বর ধারা। 14 অথবা, ভারতের সংবিধানের 46 নম্বর ধারায় কি বলা হয়েছে? রাষ্ট্রকে সমাজের দুর্বল শ্রেণী, বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতি মানুষদের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে এবং সকল প্রকার সামাজিক অন্যায় ও শোষণ থেকে এই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এটা হচ্ছে 46 নম্বর ধারায় বলা হয়েছে সংবিধানের। 15 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? যেহেতু সভাপতির কথা বলেছে সেই জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার নাম অনুসারে কিন্তু এই কমিশনটিকে রাধাকৃষ্ণন কমিশনও কিন্তু বলা হয়ে থাকে। 15 অথবা SUPW এর পুরো কথাটি কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। 16 নম্বর প্রশ্ন, ক্যাব, CABE, ক্যাব এর পুরো নাম কি? দ্য সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। এটি আরেকটি ভাবেও আসে স্যাব, SABE, যদি সামনে সির বদলে এস থাকে তাহলে শুধু সেন্ট্রালের জায়গায় স্টেট বসিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। সি থাকলে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, এস থাকলে স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। 16 অথবা ECCE বলতে কি বোঝো? এর ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনকে ECCE বলা হয়ে থাকে। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, সব ভিডিওগুলোই ভালো লেগেছে আশা করি। ভিডিওটি আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবার কাছে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।